হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে, সেই সাথে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থাপনাও কিন্তু গড়ে উঠেছে। কিন্তু সরকারি এবং বেসরকারি চিকিৎসা ব্যবস্থাগুলো কিন্তু অধিকাংশই ঢাকা কেন্দ্রিক, অর্থাৎ প্রায় ৯৫%। ঢাকার বাইরের গুটি কয়েক হসপিটালে শুধুমাত্র হৃদরোগ চিকিৎসা হয়ে থাকে। তার মানে হচ্ছে প্রান্তিক জেলাগুলোতে প্রায় অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হৃদরোগের চিকিৎসা একেবারে নেই বললেই চলে। আজ আমরা হৃদরোগের চিকিৎসা এবং এর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশের পরিবর্তনের পথ চলা। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচয় করে দিয়েছি আমাদের সেই অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর এম এ রশিদ, উপদেষ্টা কার্ডিয়াক প্রজেক্টস বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, এবং সাবেক নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম কাজেক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন অধ্যাপক ডক্টর শাহেলা নাসরিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। স্যার এবং ম্যাম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ নুসরাত। আমি প্রথমে ডক্টর এম এ রশিদ স্যার, আপনার কাছ থেকে আমাদের আলোচনা শুরু করতে চাই। আমি যদি না ভুল করি যে আপনি দীর্ঘ 50 বছর যাবৎ নিরলসভাবে একজন কার্ডিওলজিস্ট হিসেবে আপনি কাজ করে গেছেন, এখনও কাজ করছেন, এবং সেই সাথে প্রায় 17 বছর আপনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে আপনি একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে হৃদরোগীদের যে চিকিৎসা রয়েছে সেখানকার কি কি ধরনের চ্যালেঞ্জগুলো রয়েছে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। হৃদরোগ চিকিৎসার যে চ্যালেঞ্জগুলো রয়েছে, একটা হচ্ছে যে হৃদরোগের যে সমস্ত ব্যবস্থাগুলো এটার কিছুটা ইনসাফিসিয়েন্ট, আর একটা হচ্ছে যে মানুষের সক্ষমতার একটা ব্যাপার আছে। কারণ হৃদরোগ চিকিৎসাগুলো সাধারণত ব্যয়সাধ্য। হৃদরোগ চিকিৎসা বলতে যেগুলো বোঝায় যে একটা ওষুধপত্র দিয়ে একটা চিকিৎসা আর একটা কিছু ইনভেসিভ চিকিৎসা। যখন একটা পর্যায়ে যখন যাবে যে একটা চিকিৎসা করে এটা যদি তার ব্লক থাকে বা অন্য কোনো যদি ওই রকম জটিল কোনো প্রক্রিয়া থাকে, এগুলো অনেক সময় ইন্টারভেনশন করার প্রয়োজন থাকে। তো যখন এই ইন্টারভেনশনের কোশ্চেন আসে তখন এগুলো কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ, এবং এটা একটা মানুষের ভিতরে একটা বাধা হয়ে দাঁড়ায়। এই চিকিৎসাটা তখন সবাই নিতে পারে না। আর একটা হচ্ছে মানুষের অ্যাওয়ারনেসের অভাব আছে। এটা দেখা যাচ্ছে তারা অনেক সচেতন না বা অনেকটা ইগনোর করে। আর এই সক্ষমতার বিষয়টা বা তাদের আর্থিক অবস্থাগুলো কিন্তু এটার সাথে রিলেটেড। আর ফ্যাসিলিটি যে সমস্ত দুর্বলতাগুলো রয়েছে সেগুলো তো আছেই, যেটা প্রথমেই আমরা জানি যে এখন ঢাকা কেন্দ্রিকই মূলত মূল চিকিৎসাটাই। আর পেরিফেরিতে কয়েকটা ডিস্ট্রিক্টে বা কয়েকটা ডিভিশনাল শহরে কার্ডিওলজি চিকিৎসা শুরু হয়েছে, কিন্তু এখনও ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারেনি। মানুষের এখনও পুরোপুরি আস্থা এখন আসতে পারেনি। যেমন সিলেট আছে, চিটাগাং আছে, খুলনা আছে, রাজশাহী আছে, এমনকি দিনাজপুর আছে। তো এগুলো কিন্তু এখন পর্যন্ত ওই লেভেল পর্যন্ত পৌঁছায়নি। সেখানে হয়তো কিছু ম্যান পাওয়ারের স্বল্পতা আছে, বা অন্যরকম মেশিনারিজ কিছু প্রবলেম আছে, যার জন্য মানুষ সবসময় দেখুন এই ধরনের সমস্যা হলে প্রাথমিক চিকিৎসার পরে ঢাকা কেন্দ্রিক ঢাকায় চলে আসে। এই কতগুলো বিষয় কিন্তু এখন মূলত হৃদরোগের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। আচ্ছা, আমরা যতটুকু বিভিন্ন প্রতিবেদনে বা বিভিন্ন রিপোর্টে কিন্তু দেখেছি যে বাংলাদেশের যে হসপিটালগুলো রয়েছে, বিশেষ করে সরকারি হসপিটালগুলোর যে চিকিৎসা ব্যবস্থা খুব একটা উন্নত না, কিন্তু চিকিৎসার সেবাটা সেটা কিন্তু বিশ্বমানের। এক্ষেত্রে আপনার মতামত কি? এখন সরকারি হাসপাতালে অনেক কোনো অসুবিধা থাকে, কারণ সরকারি হাসপাতালে যেমন সাধারণ রোগীদের ভিড় বেশি থাকে। কারণ মানুষের যে আমাদের দেশের অর্থনৈতিক যে অবস্থা, সাথে 80% 85% মানুষই কিন্তু একটা নিম্ন আয়ের মানুষ, নিম্ন আয় বা নিম্ন মধ্যবিত্তর, এবং তারা সাধারণত বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা নেওয়ার মতন আর্থিক সক্ষমতা থাকে না। তো তারা মূলত সরকারি হাসপাতালগুলোতে যায়। কিন্তু সরকারি হাসপাতালে যে লিমিটেশনগুলো, যে পরিমাণ তাদের সক্ষমতা আছে, কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি। তো মূলত তারা হিমশিম খেয়ে যায়। সেখানে ডাক্তারের স্বল্পতা থাকে রোগীর তুলনায়, যন্ত্রপাতির স্বল্পতা থাকে। আবার অনেক সময় সরকারি যে প্রক্রিয়া আছে, একটা জিনিস খারাপ হয়ে গেলে এই জিনিসটা মেরামত করতে গেলে দীর্ঘসূত্রিতা থাকে। বাজেট আমাদের টোটাল যদি চিন্তা করি যে আমাদের সার্বিক
টোটাল বাজেটের প্রায় দেখো 1% হয়তো হেলথের জন্য ব্যয় করা হচ্ছে। এটা খুবই অপ্রতুল। মিনিমাম যদি 5% টোটাল বাজেটের যদি আমরা আনতে পারি, তাহলে হয়তো মানুষের এই সরকারি হাসপাতালগুলো মানে সাধারণ মানুষ চিকিৎসা পাবে। এই ব্যাপারে এই যে রিসেন্টলি যে হেলথ রিফর্ম কমিশন হয়েছে, হেলথ রিফর্ম কমিশন কিন্তু এই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করা হয়েছে যে মানুষের চিকিৎসা সেবাটাকে একদম প্রান্তিক পর্যায়ে নেওয়ার জন্য, এবং যাতে মানুষ সবাই চিকিৎসা পায়, এবং চিকিৎসা শিক্ষার সাথে চিকিৎসা সেবা এবং চিকিৎসা শিক্ষা দুটো এক জিনিস ভিন্নতর রয়েছে। এই দুটো জিনিসকেই কিন্তু এই হেলথ রিফর্ম কমিশন অ্যাড্রেস করা হয়েছে যে যারা চিকিৎসা শিক্ষার সাথে থাকবে তারা যেন সত্যিকার অর্থে মেডিকেল এডুকেশনে যারা তারা হাসপাতালে বা মেডিকেল কলেজে কাজ করবে বা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ, তাদের ইনসেন্টিভ, তাদের বেতন ভাতা যেন ওই রকম একটা সম্মানজনক পর্যায়ে। এখানে তো নিশ্চয়ই আরো অনেক বিষয় রয়েছে স্বাস্থ্য খাতের এক্ষেত্রে আসলে কি করা উচিত, এবং একজন কার্ডিওলজিস্ট হিসেবে আপনাদের এক্সপেকটেশন কি, সেই বিষয়গুলো আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমি একটু ডক্টর শাহেলা নাসরিন ম্যাম আপনার কাছে এখন জানতে চাই, গ্লোবালি বা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের কিন্তু কার্ডিয়াক বিভিন্ন ডিজিজ রয়েছে, সেগুলো আসলে কি এবং সময়ের সাথে সাথে এদের প্রকৃতি আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে, আপনার মতামত কি? আচ্ছা, প্রথমত আমি যেটা বলবো, সবচেয়ে কমন ফর্মে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ, মানে সাধারণ লোকজন যেটাকে হার্টে ব্লক হিসাবে চিহ্নিত করেন। এটা হচ্ছে মোস্ট কমন ভ্যারাইটি, এটা গেল এক। 2 নাম্বার হচ্ছে এটাই যখন অ্যাডভান্স স্টেজে যায়, অথবা ধরেন কিছু ভালভুলার হার্ট ডিজিজ থাকে যেগুলি ম্যাক্সিমাম সময় যে কারণে হয় সেটা হচ্ছে ছোটোবেলায় যাদের রিমেটিক হার্ট ডিজিজ ডেভেলপ করে, এখান থেকে প্রথমত শুরু হয় রিমেটিক ফিভার দিয়ে, পরবর্তীতে এটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইনভলভ করতে পারে। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে হার্টের বিভিন্ন ভালভকে ইনভলভ করে। এই রিমেটিক ফিভার থেকে হয় রিমেটিক হার্ট ডিজিজ, এইটাই পরবর্তীতে ভালভুলার হার্ট ডিজিজ হিসেবে ম্যানিফেস্টেশন হয়। এটাই যখন আবার অ্যাগ্রেসিভ স্টেজে যায় তখন এইটাও হার্ট ফেলিউর দিয়ে প্রেজেন্ট করে। এছাড়া আরও কিছু রোগ শোক থাকে, যেরকম যেটা কি হয় হার্টের মাসেলের কিছু রোগ, যেটাকে আমরা বলি, এটাকে সাধারণত কার্ডিওমায়োপ্যাথি, বিভিন্ন ধরনের কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। কিছু ক্ষেত্রে যেটা হয় যে হার্টের চেম্বারগুলি ডাইলেট হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় হার্টের যে ওয়ালগুলি থাকে ওয়ালগুলি অনেক থিক, মানে পুরু হয়ে যায়। এইটা একটা ভ্যারাইটি। আরও কিছু ভ্যারাইটি থাকে যেটা মহিলাদের হয়, যেরকম কি প্রেগনেন্সিতে এটাকে আমরা বলি পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, মানে প্রেগনেন্সির সময় কার্ডিওমায়োপ্যাথি মেইনলি সেটা হচ্ছে হার্টের মাসেল ইনভলভমেন্ট হয়। ঠিক আছে, তো এইটাও যদি সময় মতো অ্যাড্রেস করা না হয়, আলটিমেটলি দেখা যায় হার্টটা ডাইলেট হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে এইটাও হার্ট ফেলিউরের দিকে টার্ন নেয়। তার মানে হার্টে যাই ডিজিজ থাকবে না কেন, যদি প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্টটা না হয়, আলটিমেটলি সব কিছু এন্ড হবে হার্ট ফেলিউর দিকে। এছাড়া আরও কিছু রোগশোক আছে যেটা হয় এলডারলি এজে, যেরকম কি এলডারলি এজে আমরা বলি কিছু ডিজেনারেটিভ চেঞ্জ। মানে কি ডিজেনারেটিভ চেঞ্জ, মানে যেরকম আপনার চুল পাকছে সেরকম হার্টেরও কিছু চেঞ্জ হয়, যেরকম ভালভ চেপে যেতে পারে, যেখানে কমনলি আমরা যেটা পাই অ্যাওর্টিক স্টেনোসিস, মানে যে মেইন ভালভটা দিয়ে হার্ট থেকে সারা শরীরে রক্ত সরবরাহ হয় এটা চেপে যেতে পারে। সেই সাথে আরেকটা জিনিস হয় যেটাকে আমরা বলি হৃদস্পন্দন। তো আমাদের দেয়া আছে হার্টের এই জায়গা থেকে এত রেটে হার্ট বিট করবে, আরেকটা জায়গা থেকে আরেকটু কম রেটে, এরকম। তো দেখা যায় বয়সের সাথে এই হৃদস্পন্দনের যে রেটটা এটাও কমে যায়। তখন আমরা এটাকে বিভিন্ন ফর্মে পাই, আমরা বলি কমপ্লিট হার্ট ব্লক, 2:1 AV ব্লক। এই সমস্ত কেসে তখন আবার আপনার পেসমেকার ইনসার্শন করা লাগে। তো মোটামুটি এগুলি হচ্ছে হার্টের রোগ। এছাড়াও বিভিন্ন লেয়ার ধরে আমরা হার্টের রোগ চিন্তা করতে পারি, যেরকম হার্টের উপরে একটা পর্দা থাকে, এটাকে বলে হচ্ছে পেরিকার্ডিয়াম। যদি কখনো এটা ইনভলভমেন্ট হয় তখন পেরিকার্ডাইটিস একটা রোগ হয়। তো কমনলি এটা বিভিন্ন কারণে হতে পারে, যেরকম একটা কমনলি হয় হচ্ছে ভাইরাল পেরিকার্ডাইটিস, মানে আপনার সামান্য একটা ফ্লু জ্বর হলো, ওখান থেকে আপনার ভাইরাল পেরিকার্ডাইটিসটা হয়ে যেতে পারে। এর বাইরে আরেকটা হয় এই পেরিকার্ডাইটিসেরই কনসিকুয়েন্স হিসাবে পেরিকার্ডিয়াল ইফিউশন, মানে
হার্টের পর্দায় পানি, আচ্ছা। যেরকম ফুসফুসের পর্দায় পানি জমে হার্টের পর্দায় পানি জমতে পারে। অর্থাৎ এটাকে বিভিন্ন বলে ধরনের pericardial কার্ডিয়াক জি। প্রবলেম রয়েছে। এবং যেটা আমার আরেকটা প্রশ্ন জানা ছিল যে এই যে সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু এদের প্যাটার্নটাও চেঞ্জ হচ্ছে, সেই প্যাটার্নটা আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে এবং কেন হচ্ছে? এই যে এখানে দুইটা খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন আমরা অবজার্ভ করছি। একটা হচ্ছে খুশির খবর, সেটা হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজটা কমে আসতেছে। কারণ বাংলাদেশে ম্যাসিভ লেভেলে রিমেটিক ফিভারের উপরে কাজ হয়েছে খুব শুরু থেকে, যার কারণে আল্লাহর রহমতে এই ভালভুলার হার্ট ডিজিজের প্রকোপটা অনেক কমে আসছে। কিন্তু আরেকটা যেটা খুবই উদ্বিগ্নের বিষয়, যেটা একদম আমরা খুব খারাপভাবে পাচ্ছি, যে ইভেন বিলো 40 ইয়ার্স পেশেন্টদের মধ্যেও যেটা ব্লক, মানে যেটাকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলে থাকি, এইটার প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি প্রকট অন্য কিছুর চেয়ে। এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, এবং এই টাইপের সঙ্গে যদি আমরা চিন্তা করি যে এখন যদি সময় যাচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে যে এটার প্রকৃতিটা, এবং আপনি যেমনটি বলছিলেন যে দিন দিন কিন্তু হৃদরোগীদের সংখ্যাটা অনেক বৃদ্ধি পাচ্ছে, যেমন 40 বছরের নিচে যারা, তারাও কিন্তু কার্ডিয়াক রোগে আক্রান্ত হচ্ছে। এর কারণটা আসলে কি? এর বিভিন্ন কারণ হতে পারে, স্পেশালি আমাদের মতো দেশের কথাটাই আমি বলি। একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখবেন জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। নাম্বার 3 দেখবেন হচ্ছে ঘন্টার পর ঘন্টা কম্পিউটার বা মোবাইল নিয়ে পড়ে আছে, একটা সেলফোন নিয়ে পড়ে আছে। আলটিমেটলি এটা হচ্ছে যে লেস ফিজিক্যাল ওয়ার্ক, এইটা একটা যেটাকে আমরা সেডেন্টারি লাইফস্টাইল বলতে পারি। এটা একটা সিডেন্টারি লাইফস্টাইলের চেয়ে বেশি এটা আসলে এটা যে বলা যায় সিডেন্টারি লাইফস্টাইল একটা ইম্পর্টেন্ট কজ হিসেবে আপনি ধরবেন। তার সাথে জাঙ্ক ফুড একটা, তারপরে আরেকটা যেটা আমার যেটা মনে হয় যে আমরা একটা জিনিস অ্যাড্রেস করতেছি না, এটাকে বলে লাইপোপ্রোটিন এ। আমরা সব ধরনের লিপিড প্রোফাইল দেখতেছি, লিপিড প্রোফাইল দেখে আমরা এটার মেডিকেশন দিচ্ছি, কিন্তু লাইপোপ্রোটিন এ স্পেশালি দেখা গেছে এটা এশিয়ানদের মধ্যে এটা অনেক বেশি লেভেলে এটা থাকে, এবং এইটা যেটা আপনার লাইফের প্রথম 2 বছরে একটা লেভেলে পৌঁছে যায়, এরপরে এটা আর বাড়ে না। স্পেশালি এইটা কাদের স্ক্রিনিং করা লাগবে? যাদের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে, যাদের অল্প বয়সে দেখা যাবে কয়েকজন সিবলিং বা মামা, চাচা, ফুপু, খালা এরকম যারা এফেক্টেড, তাদের ক্ষেত্রে এটা স্পেশালি অ্যাড্রেস করা লাগবে। আচ্ছা। আপনি জেনে খুশি হবেন, বার্ডাসের নেতৃত্বে আমরা বারডেম হসপিটালে এই লাইপোপ্রোটিন এ খুব স্বল্প মূল্যে মাত্র 800 টাকা দিয়ে আমরা এটা করে দিচ্ছি। এবং এইটা যেটা আরও কেন, এটা নিয়ে আরও কেন কনসার্ন হতে হবে, কমন যেসব স্ট্যাটিন ড্রাগ আমরা কোলেস্ট্রলের জন্য ইউজ করি সেটাতে খুব একটা কাজ করে না। আচ্ছা, এটাতে কিছু মাত্র ড্রাগ কাজ করে। তার একটু জানতে চাই এটা কত বছর বয়স থেকে আসলে টেস্টটা করা উচিত? এটা টেস্টটা আসলে বলে ফেলি আমি, যখনই আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে অল্প বয়সে বেশ কয়েকজন কার্ডিয়াক ডিজিজে আক্রান্ত, মানে যেটাকে ব্লক, এই হার্ট ব্লক যেটাকে বলে সাধারণ ভাষায়, আমরা তো বলি আপনার করোনারি আর্টারি ডিজিজ, এইটাতে যারা আক্রান্ত, অথবা যাদের ফ্যামিলিতে সাডেন কার্ডিয়াক ডেথ, মানে বললো যে আমার বড় ভাই বুক ব্যথা বলতে বলতে অল্প বয়সে হঠাৎ করে মারা গেল, এরকম যাদের হিস্ট্রি থাকে তাদের অবশ্যই সাধারণ কোলেস্টেরল যে লিপিড প্রোফাইল যেটা আমরা বলি সেটা তো করবে, তার সাথে সাথে এই লাইপোপ্রোটিন এটাও করতে হবে। আচ্ছা, তা আমার মনে হয় এখন সময় এসে গেছে আমরা এসব নিয়েও আরও কাজ করব, যাতে করে আমরা অল্প বয়সে যে কার্ডিয়াক মৃত্যুর ঝুঁকি বা কার্ডিয়াক যে ডিজিজের সাফারিংস, এগুলি আমরা ইনহিবিট করতে পারবো। অর্থাৎ সচেতন হওয়াটা আসলে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই কথা বলছিলাম যে কি কি কারণ রয়েছে, এবং আপনি চিকিৎসার কথাটা খুব চমৎকার করে বললেন। আমি এখন ডক্টর রশিদ স্যার আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো দীর্ঘ 17 বছর আপনি ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে হৃদরোগীদের যে চিকিৎসা হয়েছে সেই সাফল্যের যে ঝুলিটা বা সাফল্য যতটুকু হয়েছে সেই গল্পটুকু আপনার কাছে একটু জানবো। ধন্যবাদ। আমি এখানে ওই প্রসঙ্গ আসার আগে আমি কারণের সাথে আর কিছু একটা প্রফেসর সাহেলের কারণের সাথে আমি অ্যাড করতে চাই, যে আমরা আমাদের যে মুখ্য কারণগুলোর ভিতরে কিন্তু আমরা বলতে পারি যে যেমন জেনেটিক একটা ফ্যাক্টর তো আছে, যেটা সাহেলা অ্যাড্রেস করলো, ডায়াবেটিস মেলাইটাস একটা অন্যতম কারণ। এগুলো কিন্তু সব কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। ধূমপান বা তামাক জাতীয় জিনিস একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, মোটিয়ে যাওয়া, হাঁটা চলা না করা, এমনকি মেন্টাল স্ট্রেসও একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। মানুষের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে। এই টোটাল জিনিসগুলো এখন খেলাধুলোর জায়গাও নেই। এখন হাঁটাহাঁটির কথা যে আমরা এত বলি, হাঁটবে কোথায়? সবাই তো আর হেলথ ক্লাবে যাওয়ার মতো সামর্থ্য নাই।
হাঁটার জন্য ফুটপাত নাই, হাঁটার জন্য খেলার মাঠ নাই। তো যাই হোক, এর ভিতরে আমাদেরকে যতটুকু সম্ভব নিয়মকানুনের ভিতরে থেকে আমাদের চলতে হবে। আর একটা জিনিস প্রফেসর সাহেলের সাথে অ্যাড করি, যে হৃদরোগ আমরা শুধু অ্যাডাল্টের কথাটা বলেছি, কিন্তু কনজেনিটাল অর্থাৎ জন্মগত হৃদরোগও কিন্তু একটা বাংলাদেশে যথেষ্ট আছে। বিশেষ করে যারা লোয়ার ইনকাম গ্রুপে বসবাস করে, আর্থসামাজিক অবস্থা যাদের দুর্বল, তাদের ভিতরে কিন্তু জন্মগত হৃদরোগের যথেষ্ট দেখা যাচ্ছে এখন। আগে ডায়াগনোসিস কম হতো, এখন ডায়াগনোসিস হচ্ছে। যেমন হার্টের ভিতরে ছিদ্র বা কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ। আর অ্যাডাল্টের যে ইস্যুগুলো আছে সেগুলো তো আছেই। এগুলোর সাথে সব কিছুর মিলে বোথ অ্যাডাল্ট এবং এই চিলড্রেনদের জন্য বা কনজেনিটালের জন্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর একটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট রোল। এখন আসে লাস্ট কোশ্চেন, যেটা ইব্রাহিম কার্ডিয়াকের, যে সাফল্যের কোনো কিছু কিন্তু একদিনে তৈরি হয় না। এর পিছনে অনেক ত্যাগ, তিতিক্ষা এবং এটা অনেক কিছুই এর সাথে রিলেটেড থাকে। কারণ ইব্রাহিম কার্ডিয়াক তৈরি হয়েছে 2001 সালে ইনফ্যাক্ট, কিন্তু এর কাজ শুরু হয়েছে ইনফ্যাক্ট 2003 সাল থেকে। এই হতে হতে মূলত 2005 থেকে এটার মোমেন্টাম, মানে এটার কাজের গতি বেড়ে গেছে। এবং 2007 সাল থেকে যে পরিমাণ কাজ এখন বর্তমানে 2007 থেকে 2024-25-এ এখন কয়েক হাজার গুণ কাজ বেড়ে গেছে, যেখানে এখন প্রতিদিন 50টার মতো অ্যাঞ্জিওগ্রাম হয় পার ডে। এবং এর ভিতরে প্রায় 40% লোকেরই ইন্টারভেনশন হয়, তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, কমপ্লেক্স অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। একইভাবে সার্জারি, কিন্তু এখন ইন্টারভেনশন এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে সার্জারির সংখ্যা কমে গেছে। আমরা যদি 5 to 10% সার্জারি টোটাল অ্যাঞ্জিওগ্রামের ভিতরে দেখা যাচ্ছে যে তাদের ব্লক পাওয়া গেছে, তার ভিতরে 5 to 10% তাদের সার্জারি লাগছে। অর্থাৎ ইন্টারভেনশন অ্যাডভান্সের সাথে সাথে সার্জারির সংখ্যা কমে গেছে। তা সত্ত্বেও এখন আমাদের ওখানে অ্যাভারেজ 4টা করে সার্জারি হচ্ছে। এর ভিতরে বাচ্চাদের হৃদরোগও আছে এর সাথে। হ্যাঁ, এবং যেগুলো দেখা যাচ্ছে যে বাচ্চাদের হৃদরোগ কিছু আছে যে অপারেশন না করেও এটা করা যাচ্ছে। হ্যাঁ, ডিভাইস ক্লোজার করা যাচ্ছে ক্যাথেটার দিয়ে, যেমন অ্যাঞ্জিওগ্রাম করে। এইভাবেও এই কাজগুলো হচ্ছে, যার জন্য এই ডায়াবেটিক সমিতি এই জিনিসগুলো কিন্তু ধারাবাহিকভাবে করে যাচ্ছে। যেমন শুধু চিকিৎসা করে, যেমন প্রাইভেট হসপিটালগুলো তারা চিকিৎসার সাথে কনসার্ন বেশি, যেহেতু তাদের এটা দিয়ে লাভ করে আর একটা ডেভেলপমেন্ট করতে হবে। কিন্তু ডায়াবেটিক সমিতি যেহেতু এটা নন প্রফিট অর্গানাইজেশন, এখানে হয়তো ধনীর কাছ থেকে অর্থ কালেকশন করে গরিব লোকের সেবা দেওয়া হচ্ছে, যেটাকে আমাদের বেলায় ক্রস ফিনান্সিং বলে এটাকে। হ্যাঁ, তো আমরা ধনীর কাছ থেকে একটা টাকা নিচ্ছি, বা যারা অ্যাফোর্ড করতে পারে তাদের কাছ থেকে আমরা যৌক্তিক ফি নিয়ে গরিব মানুষের চিকিৎসা দিচ্ছি। তো এই কনসেপ্টটা প্রফেসর ইব্রাহিম সাহেব শুরু করছে ডায়াবেটিক সমিতি, যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন। তো সেই হিসেবে বারডেমে এখন সমস্ত বিষয়ের চিকিৎসা হয়। কার্ডিয়াকটাকে ইব্রাহিম কার্ডিয়াক নাম করে, যেহেতু এটা স্পেশালাইজড চিকিৎসা, এবং এটার জন্য প্রচুর লোক বিদেশে চলে যেতে আগে। এবং এই যে লক্ষ কোটি টাকা মানে সাশ্রয় হচ্ছে, যেহেতু এখনও আমার মনে হয় বাংলাদেশে শতকরা 85 লোক কার্ডিয়াকে যারা সাফার করে তারা কিন্তু দেশে চিকিৎসা নিচ্ছে, এবং দেখে দেশের চিকিৎসা অনেক উন্নত মানের হয়েছে। যদিও সেন্টার আমাদের কম লোক সংখ্যার তুলনায়, কিন্তু অনেক অ্যাডভান্স হয়েছে কার্ডিয়াক চিকিৎসার ভিতরে। এখন হয়তো একমাত্র হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে না, বাদবাকি সমস্ত চিকিৎসাই কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে হচ্ছে। এবং ইব্রাহিম কার্ডিয়াক এটা একটা এমন একটা উল্লেখযোগ্য পর্যায়ে গেছে যে বাংলাদেশে হাতুখানা যেগুলো ভেরি বিজি সেন্টারের ভিতরে এখন 2nd পজিশনে আছে এটা। হ্যাঁ, তো এখন এই ধাপে ধাপে এগুলো তো উন্নয়নের তো শেষ না, এটা আরও আমরা অ্যাডভান্স করতে চাই, এটা চিকিৎসা ব্যবস্থাটাকে আরও মডার্ন করতে চাই। মানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো আরও অ্যাডভান্স করার প্রসঙ্গ রয়ে গেছে। তো এটাই হচ্ছে যে মোটামুটি এটা একটা দীর্ঘ একটা পথ চলার ইতিহাস। একদিনে তো আর কোনো কিছু হয় না, এটা করতে 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 এখন এই পর্যায়ে আসছে। এখন আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এই সেন্টারে, যেহেতু আমাদের জায়গা কম, আমরা এই ম্যানেজ করতে যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এবং সত্যিকার অর্থে এগুলো ম্যানেজ করতে গেলে যদি কোয়ালিটি অ্যাসিওর করতে হয়, তাহলে সব ধরনের ফ্যাসিলিটিগুলো এর সাথে। এই যে আপনি কোয়ালিটি অ্যাসুরেন্সের কথা বললেন, চিকিৎসা সেবার কথা বললেন, আপনার কাছে কি মনে হয় যে কেন এটি আসলে অন্যান্য হসপিটালের তুলনায় এই হসপিটালটা হৃদরোগ চিকিৎসার জন্য একটা অবিস্মরণীয় হসপিটাল হয়ে থাকলো? এটা কতগুলো কারণ আছে। যেমন 1 নম্বর হচ্ছে যে এই হাসপাতালে ডাক্তার বাইরে প্র্যাকটিস করে না।
আচ্ছা। ইটস ফুল টাইম ডেডিকেটেড এবং ইনসাইডে। যেমন অনেক সময় হয় কি, এটা কাউকে দোষ দেওয়া যাবে না, এটা সিস্টেমটা। ধরুন একটা সরকারি হাসপাতালে তারা 2টা, 2:30, 3, 4টে পর্যন্ত কাজ করে, তারপরে কিন্তু তারা অফিসিয়ালি বাইরে যে কোনো জায়গায় তারা প্র্যাকটিস করতে পারে। কিন্তু ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে এটা নতুন কনসেপ্ট, এটি ইব্রাহিম কার্ডিয়াক মডেল। এটাকে ডায়াবেটিক মডেল বলা হয় ওয়ার্ল্ডে। এটা প্রফেসর আজাদ খান এটা প্রেজেন্ট করছে বিভিন্ন জায়গায়, যে এটা ডায়াবেটিক মডেলটা কি। এই মডেলটা হচ্ছে চিকিৎসা করা, রিহ্যাবিলিটেশন করা, এটার প্রতিকার করা। এবং একইভাবে এই যে ইব্রাহিম কার্ডিয়াকে যখন শুরু থেকেই এখানকার ডাক্তার এখানেই নিবেদিত থাকবে এবং ফুল 4 দিন 24 ঘন্টা রাউন্ড দি ক্লক এখানে কনসার্নেবল লোক অ্যাভেলেবেল। অর্থাৎ এখানে যখন যাবে তখন থেকে সিনিয়র ডাক্তার পাওয়া যাচ্ছে, কেউ না কেউ আসেই। এটা একটা নতুন কনসেপ্ট। এবং এই ডাক্তারদের যে চিকিৎসা সেবা, সেটার পাশাপাশি কিন্তু নার্সিং সেবাটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা সম্পর্কে এটাও একইভাবে ডাক্তারদের প্রশিক্ষণের সাথে, ডাক্তারদের এই সেবার সাথে নার্সিং সেবাটাকে আরো উল্লেখযোগ্য হারে এটাকে বাড়ানো, যেটা আসলে অন্যান্য হসপিটালে এখানে নার্সিং প্রশিক্ষণ যত ডাক্তারদের চেয়ে নার্সিং প্রশিক্ষণ আমরা বেশি দিই। আমরা জানি যে একটা রোগীর চিকিৎসার সাথে নার্সিং এর সেবাটা প্রায় 85%ই ওতপ্রোতভাবে জড়িত। আমরা হয়তো রাউন্ড দিয়ে ওষুধ প্রেসক্রাইব করে গেলাম, বলে গেলাম যে, কিন্তু ক্যারি অন করতেছে নার্সরাই। এবং নার্সিং সেবাটা যদি প্রপারলি হয় তাহলে রোগীর সেবাটা অবশ্যই ভালো হবে, স্বাস্থ্য সেবাটা অবশ্যই ভালো হবে। সেবাগুলোর কথা বলছেন, সেগুলো আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমি একটু শাহেলা ম্যাম আপনার কাছে একটু জানতে চাই। রশিদ স্যার খুব চমৎকারভাবে বলছিলেন যে সফলতার গল্পগুলো কিভাবে শুরুটা হলো, এখনও কিভাবে সেবাটা দেওয়া হচ্ছে। আপনার কাছে জানবো যে এই যে অবদানটা, এই যে সফলতার ঝুলিটা যেভাবে এস্টাবলিশ হলো, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা, প্রথমত আমি বলি, স্যারের কথার সাথে আমি সুর মেলাই। স্যার যা যা বলছে সব ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু একজন লিডার লাগে, যে লিডার জিনিসটাকে আগায় নিয়ে যাবে। ইব্রাহিম কার্ডিয়াকের শুরুতে যে পর্যায়ে ছিল, যে পর্যায়ে প্রফেসর এম এ রশিদ হাল ধরছেন, তখন কিন্তু এখনকার মতো না। গল্পটা কিন্তু এখনকার গল্প আর তখনকার গল্পের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি বলবো গালফ অফ ডিফারেন্স। তো যত কিছু থাকুক, সবার কন্ট্রিবিউশন অবশ্যই আছে, বার্ডাসের ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন অ্যান্ড সাপোর্ট। কিন্তু যে লোকটা লিড দিয়ে ইব্রাহিম কার্ডিয়াককে সেই 2004 সাল থেকে এই পর্যায়ে নিয়ে আসছেন, এখানে আমার একটা নাম বলতেই হবে, সেটা হচ্ছে প্রফেসর এম এ রশিদ স্যার। যে শুধু একজন ভালো লিডার তা না, নিজে চালায় গেছেন তা না, স্যারের মাথায় কিন্তু এটা ছিল যে আমার একজন উত্তরসূরি তৈরি করে যেতে হবে, যে আমার এই যে জিনিসটাকে যে আমি একটা লেভেলে নিয়ে গেছি, যে এটা সামনের দিকে আরও সামনের দিকে আগায় নিতে পারবে। সেই জন্য স্যারের কিন্তু আমি বলবো 2টা কোয়ালিটি। একটা তো স্যার এটা করছেনই, তার সাথে স্যারের ফায়ারসাইটেডনেস দিয়ে আমাকে স্যার তৈরি করে গেছেন। তো সেই জন্য ইব্রাহিম কার্ডিয়াক পরিবার তো স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই, তার সাথে সাথে আমি একটা স্পেশাল কৃতজ্ঞতা প্রকাশ করলাম এই আপনার এই ইয়াতে আমি এই সুযোগটা পেলাম বলে আমি এটা অ্যাকসেপ্ট করলাম। খুব চমৎকার লাগলো আপনার কথাগুলো শুনে। শেষে তার একটা ছোট্ট প্রশ্ন, যে যেহেতু এখন আপনি বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা, এই ক্ষেত্রে আপনি কোনো চ্যালেঞ্জ হিসেবে এটাকে নিচ্ছেন কিনা, যে আমাকে এই যে সফলতা, যেটা এত বছর ডক্টর রশিদ স্যার পার করে এসেছেন, আপনি সেটাকে আরও পরিবর্তন কতটুকু করতে চান, সেটার জন্য আপনাকে কোনো চ্যালেঞ্জ কি আসলে দেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ নুসরাত, এটা খুবই ভালো একটা কথা বলেছেন। খুব স্বাভাবিক একটা চ্যালেঞ্জ থাকবে। কি চ্যালেঞ্জ? প্রথমত আমাদের হসপিটালটা খুব ছোট্ট একটা জায়গার মধ্যে, তো আমরা যদি নেক্সট একটা কিছু করতে যাই, যে আমার আরেকটা কিছু লাগবে, যেরকম স্পেশালি এই মুহূর্তে আমার যেটা, আমাদের পেশেন্ট ইনফ্লো এত বেশি, আমরা একদম দেখা যায় অনেক দিন রাত 2টা 3টা পর্যন্ত আমাদের ক্যাথল্যাব চালু রাখা লাগতেছে। এত ছোট্ট হসপিটাল, 170 বেডের হসপিটালে এমনও হয় 77 পেশেন্ট অ্যাডমিট হচ্ছে, মানে টার্ন ওভারটা এত বেশি, 60 পেশেন্ট ডিসচার্জ হচ্ছে। সো এগুলি একটা ট্রিমেন্ডাস জব। এগুলি কীভাবে স্মুথলি রান করব এই স্বল্প সংখ্যক জায়গায়, স্বল্প সংখ্যক লোকজন দিয়ে, এটা একটা বড় চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে আমার আরও কিছু এই ছোট্ট জায়গায় আরও কিছু অ্যাকোমোডেশনের দরকার আছে, যেরকম ধরেন একটা ক্যাথল্যাব, এখনটা আমি কিভাবে করব, এটা হচ্ছে এই মুহূর্তে আমার এই মেইন চ্যালেঞ্জ হচ্ছে 2টা। একটা হচ্ছে অনেক পেশেন্ট ইনফ্লো, তাদেরকে আমার সে আগে সার্ভিস দিতে হবে। স্বাভাবিকভাবে পেশেন্টের মাথায় কিন্তু সে আগের জিনিসটা, আমি ইব্রাহিম কার্ডিয়াকে আসলে এইটা পেতাম, আমি ইব্রাহিম কার্ডিয়াকে আসলে এই ফ্যাসিলিটিসটা পেতাম।
তো আমাকে এখন পেশেন্ট ইনফ্লো বাড়লো, আমাকে কিন্তু সেটাই দিতে হবে। আমি কিন্তু এটার চেয়ে না বাড়াই, অ্যাটলিস্ট এইটার চেয়ে আমি ডিটোরিয়েট করতে পারবো না। এটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে এই যে এত পেশেন্ট বাড়তেছে, আমার আরেকটা ক্যাথল্যাব না হলে আমার চলবেই না, এটা আমার আরেকটা বড় চ্যালেঞ্জ। তো ইনিশিয়ালি আমি এই দুইটা চ্যালেঞ্জে এখন ফেস করতেছি। আল্লাহ করে ইন ফিউচারে এগুলি যদি আমরা ওভারকাম করতে পারি, দেন নেক্সট আরেকটা চ্যালেঞ্জ। এভাবে তো একটা চ্যালেঞ্জ সামনে নিয়েই তো আমাদেরকে আগাতে হবে, আমাদেরকে আরও ডেভেলপ করতে হবে। স্যার যে পর্যায়ে রেখে গেছেন, এখান থেকে যদি আমরা ডেভেলপ না করি, তার মানে কি? তার মানে হচ্ছে আপনি কেউ একজন হাঁটছেন, তার পিছে পিছে যদি আপনি না হাঁটেন, তাহলে কিন্তু আপনি অনেক পিছায় যাবেন। এটা তো হতে দেওয়া যাবে না। অর্থাৎ আমরা তো আশা করতেই পারি বা আমাদের প্রত্যাশা থাকতেই পারে যে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং চিকিৎসা সেবায় আরও অবদান রাখতে পারবে। যে আপনি খুব চমৎকার করে বলছিলেন যে ডক্টর রশিদ স্যারের অবদানের কথা এবং টোটাল যে টিম ওয়ার্কটা মিলেই কিন্তু ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের যে এত সফলতা, এত অবদান। আমি এরই প্রসঙ্গে আমি ডক্টর রশিদ স্যার আপনার কাছে এখন একটু জানতে চাই যে একজন কার্ডিওলজিস্ট হিসেবে স্বাস্থ্য খাতের যে আসলে গ্যাপগুলো রয়েছে, সেগুলোকে আসলে আপনি কিভাবে দেখতে চান, বা আপনাদের তরফ থেকে কোনো সুপারিশ পালা রয়েছে কিনা যেগুলো আপনারা উত্থাপন করতে চান স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য বিভাগের প্রতি, যে আরও কিভাবে হৃদরোগ চিকিৎসাটাকে আরও উন্নত করা যায়? ধন্যবাদ। আসলে এগুলো তো একটা পলিসির ব্যাপার এবং রাষ্ট্রের পলিসির সাথে রিলেটেড এই সমস্ত ইস্যুগুলো আর কি। একটা সেন্টার তো একটা সমস্ত সমস্যার সমাধান করতে পারবে না, তো আসলে এটা পলিসির সাথে রিলেটেড। আমরা এখন হৃদরোগের যে আগেও হৃদরোগ ছিল, এখন ডায়াগনোসিস বেশি হচ্ছে, ফ্যাসিলিটি বেশি আছে বলে মনে হচ্ছে বেড়ে গেছে। তবে হ্যাঁ, আগের চেয়ে অবশ্যই বেড়ে গেছে। আগেও হৃদরোগ ছিল, এখন মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়ে গেছে, মানুষের অ্যাম্বিশিয়াস অনেক বেশি, মানুষ ওভার অ্যাম্বিশিয়াস বলবো, ওভার অ্যাম্বিশিয়াস, এবং তাদের ভিতরে একটা আনরেস্ট কাজ করে। এটাও একটা ওই যে স্ট্রেস বলেছে না, স্ট্রেস একটা ফ্যাক্টর হয়ে গেছে। তো এখন হৃদরোগ ডায়াগনোসিস হচ্ছে, চিকিৎসাও ওরকম হচ্ছে এবং নিত্য নতুন ধরনের রোগের আবির্ভাব হচ্ছে। একটা যে আরেক ধরনের জিনিস আসতেছে। তো এখন আমাদের যে সমস্ত চ্যালেঞ্জগুলো হচ্ছে যে এই যে বিশাল জনসংখ্যা বাংলাদেশে, প্রায় এখন 18 কোটি লোক, ছোট্ট দেশ। তো এর ভিতরে চিকিৎসার যে ব্যবস্থাটা, ওই যে প্রথমে বলেছে যে এখনও পেরিফেরি শহরগুলো যদি আমরা চিকিৎসা সেবাটা যদি সঠিক দিতে পারি, কারণ শুধু সংখ্যার দিক থেকে যে চিকিৎসা দেওয়া কিন্তু আসলে না, এটা গুণগত মান রাখতে হবে। একটা চিকিৎসার সাথে সাথে যদি আমরা কোয়ালিটি সার্ভিস না দিতে পারি, তাহলে তো আমরা অনেককে তো দেশে ধরে রাখতে পারবো না, তারা হয়তো বিদেশে চলে যাবে ভালো চিকিৎসা না দিতে পারলে। অর্থাৎ মানুষ তখনই দেশে থাকবে প্রপার চিকিৎসাটা যদি আমরা দিতে পারি, তাহলে মানুষ মনে করে যে আমরা কম পয়সায় বিদেশের সমান চিকিৎসা সেবা পাচ্ছি। তো এটাও কিন্তু এই যে হেলথ রিফর্ম কমিশনের ভিতরে এই সমস্ত সুপারিশগুলো আছে। আমরা যে পলিসির ভিতরে যেটা আমরা চিন্তা করছি যে হ্যাঁ, আমাদের যে পরিমাণ এখন চিকিৎসা সেবাটা আছে, এই চিকিৎসা সেবা দেখা যাচ্ছে যে এই যে হৃদরোগ, এই ডায়াবেটিস, এগুলো কিন্তু প্রিভেন্টেবল ডিজিজ, প্রায় 80%, 70% প্রিভেন্টেবল। তাহলে আমাদের এই চিকিৎসা দিয়ে তো সবাইকে তো সুস্থ করা যাবে না, যার রোগ হয়ে যাবে তাকে চিকিৎসা করতে হবে। রোগটা যাতে না হয়, রোগ না হওয়ার আগেই এটাকে আমাদের পদক্ষেপ নিতে হবে, অর্থাৎ প্রিভেনশনের দিকে। এখন এটাও কিন্তু একটা ম্যাসিভ প্রোগ্রাম, এই যে প্রিভেনশনের সাইডটা। অর্থাৎ সেক্ষেত্রে মানুষের তাদেরকে অ্যাওয়ার করা, মানুষকে এইভাবে প্রশিক্ষিত করা, যাতে তার লাইফস্টাইল, তারা কীভাবে তারা কোন খাবারটা খাবে, কোনটা ভালো কোনটা মন্দ, কিভাবে হাঁটাচলা করবে, তার হাঁটা চলার সুযোগ তৈরি করে দিতে হবে, সুস্বাস্থ্য জীবনযাপন করা। কিন্তু এর বাইরে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চল আমরা জানি যে ওখানে যদি কোনো কার্ডিয়াক রোগী থাকেন, তিনি কিন্তু কোনো কার্ডিয়াক সেবাটা কিন্তু পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাদের আসলে সুপারিশ কি বা আপনাদের এক্সপেকটেশন কি স্বাস্থ্য অধিদপ্তরের? সেটাই হচ্ছে যে এই সুপারিশটা হচ্ছে যেন উপজেলা পর্যন্ত, এমনকি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত তাদের লোকজনকে প্রশিক্ষিত করতে হবে। এবং এই ডায়াবেটিক সমিতির আন্ডারে ইব্রাহিম কার্ডিয়াকই এই লোকগুলো প্রস্তুত করা মানে একটা সার্টিফিকেট কোর্স চালু করছে, সার্টিফিকেট কোর্স ইন কার্ডিওভাস্কুলার ডিজিজেস। এটা আমাদের টার্গেট হচ্ছে যে একদম প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন লেভেল পর্যন্ত, কমিউনিটি সেন্টার পর্যন্ত যারা ডাক্তার কাজ করছে তাদেরকে প্রশিক্ষিত করা, যেন সে একটা লোক গ্রামে গেলে বা ওই সেন্টারে, গ্রামে যারা বসবাস করে তারা যেন এই সেন্টারে গেলে ছেলেটা বা ডাক্তারটা যেন ইমিডিয়েটলি রোগটাকে ডায়াগনোসিস করতে পারে। ডায়াগনোসিস করার পর যদি প্রপার ডায়াগনোসিস করার বেসিক চিকিৎসা সে দিয়ে, যেখানে ফ্যাসিলিটি আছে সেখানে ট্রান্সফার করে দিল। তা আমরা ওদেরকে এইভাবে প্রশিক্ষিত করা হচ্ছে, এই মেডিকেল অফিসারগুলোকে, ডাক্তারগুলোকে।
এই সার্টিফিকেট, এটা আছে অনলাইন কোর্স, এটা কিন্তু ডিস্ট্যান্স লার্নিংয়ের মাধ্যমে। ঢাকায় আসার দরকার নেই, ঢাকায় আসবে শুধু প্র্যাকটিক্যাল ট্রেনিংটার জন্য, কীভাবে ইসিজিটা ইন্টারপ্রিটেশন করবে, কীভাবে একটা রোগ নির্ণয়ের জন্য ইন্টারপ্রিটেশন করবে, ইকোকার্ডিওগ্রাম হোক বা ক্যাথ ল্যাবের চিকিৎসাগুলো কী আছে, এগুলো প্র্যাকটিক্যাল জিনিস দেখা। আর বাদ বাকিটা কিন্তু অনলাইনে, এবং খুব মডার্ন একটা অনলাইন কোর্স। এটা একটা কোর্স শেষ করতে ধরুন টোটাল 4 মাস বা 6 মাস লাগছে, কিন্তু সে যদি এটাকে রেগুলার যদি করে তাহলে সে ডেফিনেটলি সে ওয়েল এডুকেটেড হবে এই ব্যাপারে, ওয়েল এক্সপিরিয়েন্সড হবে, যে কোনো একটা কার্ডিয়াক কেসকে সে হ্যান্ডেল করতে পারবে ইনিশিয়ালি, এবং সে আইডেন্টিফাই করতে পারে এটা কি কার্ডিয়াক কারণে এই ব্যথাটা হচ্ছে, না পেটের কারণে হচ্ছে, না সাইকোলজিক্যালি হচ্ছে, না মাসকুলার পেইন হচ্ছে। ট্রেনিং নেওয়ার পাশাপাশি ইকুইপমেন্টেরও তো একটা বিষয় রয়েছে, সব কিছু রিলেটেড। ডায়াগনোসিস করতে গেলে তার একটা তো ইকুইপমেন্ট লাগে, একটা ডায়াগনোসিস করতে একটা ইসিজি মেশিন লাগবে একটা প্রত্যন্ত অঞ্চলে, একটা কমিউনিটি সেন্টারে ইসিজি মেশিন দরকার। ইসিজি মেশিন থাকলে হবে না, ইন্টারপ্রিটেশন করা। এর জন্য আমরা ওই চিকিৎসাটাকে ডিজিটালাইজ করার চেষ্টা করা হচ্ছে। এটা ডায়াবেটিক সমিতি অলরেডি হাত দিছে যে ওখান থেকে ইসিজিটা করে অনলাইনে, যদি তার ইন্টারনেট থাকে, ইসিজিটা সে সাথে সাথে সেন্ট্রালি দিয়ে ডায়াগনোসিসটা দেনান দেওয়ার হয়ে যাচ্ছে, এবং সেন্ট্রাল থেকে তার চিকিৎসার গাইডলাইন দিতে পারবে যে তুমি এইগুলো করো। হ্যাঁ, সেই জন্যে আমরা বোথ এন্ড পয়েন্টেও এবং সেন্ট্রাল পয়েন্টে এই কানেক্টিভিটিটা ডেভেলপ করা হচ্ছে। ডায়াবেটিক সমিতি অলরেডি এটা ডিজিটাল হেলথ কেয়ারের ভিতরে নিছে। এই জন্য আমাদের কথা হচ্ছে যে সবাই ঢাকায় যেটা ইনিশিয়ালি চিকিৎসা করার দরকার, সেটা ডিস্ট্রিক্ট লেভেলে হোক, থানা লেভেলে হোক, এটা করা, এবং রিজিওনাল সেন্টারগুলোকে ডেভেলপ করা। যেমন ডিভিশনাল সিটি যেগুলো আছে সেগুলো একদম ওয়েল ইকুইপ করে দেন, ওই রোগীগুলো কোনো অবস্থায় ঢাকায় না আসতে হয়। তাহলে ওখানে যদি চিকিৎসা, যদি মডার্ন, যদি তারা পায় সেই মডার্ন চিকিৎসা, আধুনিক চিকিৎসা যেটা ঢাকায় পেত সেভাবে যদি পায়, এবং তার জন্য যন্ত্রপাতি, ম্যান পাওয়ার, শুধু যন্ত্রপাতি দিলে হবে না, যে ম্যান বিহাইন্ড দি মেশিন, এটা কথা আছে। অর্থাৎ প্রশিক্ষিত জনবল দরকার, ডাক্তার দরকার, টেকনিশিয়ান দরকার, নার্স দরকার, পুরোটাই আসলে একটা টিম ওয়ার্ক। আমরা আরো জানবো আপনার কাছ থেকে। শায়লা ম্যাম, আপনার কাছে এখন একটু জানতে চাই, এই যে ইব্রাহিম কার্ডিয়াকের আপনি একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা পদে আপনি আছেন, এই যে ইব্রাহিম কার্ডিয়াকের এত সুনাম, যে রোগীরা ভালো সেবা পাচ্ছে, ইকুইপমেন্টের কথা যদি বলি, খুব আধুনিক যন্ত্রপাতি রয়েছে, নার্সিং সেবা খুব চমৎকার, ডাক্তারদের সেবাটা খুব চমৎকার। সেখান থেকে আপনার কাছে একটু জানবো যে অন্যান্য হসপিটাল যারা রয়েছে তারা আসলে এই ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল থেকে কোন কোন ভালো বিষয়গুলো আসলে নিতে পারে বা নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, এইটা আমি স্পেসিফিক্যালি বলবো না, কারণ অন্যান্য হসপিটালে তো আসলে আমাদের ওরকম এন্ট্রেন্স বা ওরকম এক্সপিরিয়েন্স নেই যে ওখান থেকে ওখানে কি সেবাটা ওনারা দিচ্ছেন না দিচ্ছেন। তো সবার কাছে সবার হসপিটালে ইউনিক, এটা আসলে বলাটা আমার মনে হয় ঠিক হবে না। তো অ্যাজ এ হোল যেটা মানে আমি যেটা বলতে পারি যে সেটা হচ্ছে আমাদের এখানে ডায়াবেটিক পেশেন্টের লোড অনেক বেশি। আমরা ডায়াবেটিক পেশেন্টরা যেহেতু অনেক রকম কোমরবিডিটিস থাকে, আমরা মোটামুটি সব রকম কোমরবিডিটিস আমরা অ্যাড্রেস করি। অ্যাজ এ কার্ডিওলজিস্ট কার্ডিওলজি পার্টটা তো আমরা দেখি। আমাদের আরেকটা বড় সুবিধা, আমাদের সাথেই কিন্তু বারডেম হসপিটাল। সো অন্যান্য যে সাপোর্টগুলি আমাদের লাগে, ধরেন ইনভ্যারিয়েবলি এই সমস্ত পেশেন্টদের কিডনি ইনভলভমেন্ট থাকে, তাহলে আমরা কিডনির সাপোর্টটা ওখান থেকে পাচ্ছি। এরকম বিভিন্ন সাপোর্টগুলি আমরা পেয়ে থাকি, যার কারণে হয় কি আমাদের একটা টোটাল যে একজন পেশেন্টকে টোটালি যেভাবে অ্যাড্রেস করতে হয় ইন অল স্পেক্টস, নট অনলি ইন কার্ডিয়াক সাইড, এটা আমাদের স্বয়ংসম্পূর্ণ টোটাল কেয়ার অফ দ্য পেশেন্ট যেটাকে বলে। ইভেন এই সমস্ত পেশেন্টদের অনেক সময় মেন্টাল কেয়ার লাগে, আমরা আবার বারডেম থেকে সাইকিয়াট্রিক সাপোর্টটা পাচ্ছি, যেটা এই এখনকার শতাব্দীতে মেন্টাল হেলথ প্রত্যেকটা রোগের সাথে বলছে মেন্টাল হেলথকে অ্যাড্রেস করা, প্রত্যেকটা রোগের সাথে কিছু না কিছু পার্ট অফ মেন্টাল হেলথ আছে, এইটাও আমরা দিতে পারছি। তো যদিও অন্যান্য হসপিটালে এই পার্টটা ল্যাকিংস থাকে, আমি বলবো এইটাও যাতে অ্যাড্রেস করা হয়, যেটা আমরা কেয়ার করছি। আর যেটা একটু স্যারের যে পার্টটা স্যার বলেন ডিএলপি, এখানে আমি একটু একটা কথা অ্যাড্রেস করি, সেটা হচ্ছে ডিএলপিতে আমরা বেসিক লাইফ সাপোর্টটা রাখছি, যেটা আমাদের এখানে সে প্র্যাকটিক্যালি শুরু করতে হয়, এবং বেসিক লাইফ সাপোর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর কার্ডিয়াক হেলথ অ্যান্ড অলসো ফর আদার হেলথ। তো আমাদের যারা ডিএলপি কোর্স করেন তারা আমাদের ইনস্টিটিউশনে এসে যদি একটা অনলাইন কোর্স এই পার্টটা হাতে কলমে করতে পারেন। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটু সারা বাংলাদেশের ডাক্তারদেরকে যারা এখনও জিপি লেভেলে আছেন ওনাদেরকে অনুরোধ করব, আমাদের
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের এই ডিএলপি কোর্সে এনরোল। ডিজিটাল লার্নিং প্রোগ্রাম। ডিএলপি মিন্স হচ্ছে ডিজিটাল লার্নিং প্রোগ্রাম। আচ্ছা, এটা অনলাইন প্রোগ্রাম, সমস্ত পার্ট আমরা অনলাইনে দিল। যেটা প্র্যাকটিক্যাল পার্ট সেটা কিন্তু ফ্রাইডে সকাল 10টা থেকে 1টা আমরা আমাদের হসপিটালে দিয়ে থাকি। সো এইটা একটা ভেরি ফ্রুটফুল একটা ট্রেনিং প্রোগ্রাম। আমি সারা বাংলাদেশের সব জিপি লেভেলের, ইভেন যারা ইন ফিউচারে মনে করেন কার্ডিওলজিতে আপনাদের ক্যারিয়ার করতে চান, আমি বলবো এই কোর্সটাতে এনরোল করেন। তাতে আপনাদের অনেক পেশেন্ট সেবা দিতে তো অনেক ইজি হবে, ইভেন কোর্সে এনরোল করা অনেক ইজি হবে। যে অনলাইন কোর্সের কথা আশা করি, যেটি বলছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা ডাক্তার রয়েছেন, যারা আগ্রহী, তারা অবশ্যই এই ট্রেনিংটা নেবেন। এবং আমি এখন একটু ডক্টর রশিদ স্যার আপনার কাছে একটু জানতে চাই, আপনি কিন্তু প্রথমেই বলছিলেন যে আসলে এই কার্ডিয়াক ডিজিজ যেগুলো রয়েছে সেগুলোকে প্রিভেনশন করার জন্য কিছু কিছু বিষয় আমাদেরকে মেনে চলা উচিত, সেটা আপনার কাছে এখন একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা বলেছি যে কার্ডিয়াক ডিজিজে দুটো রকম ভ্যারাইটিস আছে। একটা হচ্ছে যে কনজেনিটাল হার্ট ডিজিজ, বাচ্চাদের হৃদরোগ, চিলড্রেনদের, আর একটা হচ্ছে অ্যাডাল্ট। অর্থাৎ অ্যাডাল্টের জন্য সেটা হচ্ছে যে করোনারি আর্টারি ডিজিজ, এবং যেটা এখন পর্যন্ত পৃথিবীতে যত মৃত্যু হয় তারপরে 1/3 33% মৃত্যু হয় ওভারঅল অল ডেথের ভিতরে কার্ডিয়াক কারণে। এবং সেটা আবার যত কার্ডিয়াক কারণ, কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে, এর আবার 70% হয় করোনারি আর্টারি ডিজিজের কারণে। অথবা এটার ইম্প্যাক্ট অনেক অনেক বেশি। তো এখন এই ডিজিজটাও কিন্তু আমরা 70% প্রিভেন্ট করতে পারি যদি আমাদের সিস্টেমটা, আমরা যদি লাইফস্টাইলভাবে মডিফাই, অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ এই যে ব্যয়সাধ্য একটা চিকিৎসা ব্যবস্থা যার, এটা কিন্তু আমরা 70% প্রিভেন্ট করতে পারি। এবং প্রিভেনশনের যে রাস্তাগুলো সেটা আছে দুটো জিনিস। একটা আছে যে লাইফস্টাইল মডিফিকেশন ভিতরে ডায়েট, এক্সারসাইজ, এবং এর সাথে সাথে যদি কারো ডায়াবেটিস থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, এবং ডায়াবেটিসও যদি এটা প্রিভেন্টেবল 70%, যদি এটা যদি নিয়মের প্রতি সুন্দর করে রাখা যায়, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা। তারপরে আছে যে যাদের প্রেশার আছে, হ্যাঁ, প্রেশারগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যাদের ওজন বেশি আছে তাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। যাদের ধূমপান করে বা তামাক জাতীয় জিনিস, তারা এটাকে 100% বর্জন করতে হবে। এবং রেগুলার একটা হাঁটার প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ করতে হবে রেগুলার, জন্য 30 মিনিটস রেগুলার, সপ্তাহে যদি 3 দিন করে 1 ঘন্টা করে, এটা কিন্তু মেনে চলতে হবে। এবং তার ওজন তার উচ্চতা অনুসারে একটা বাঞ্ছিত ওজন রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এবং আরেকটা আছে যে মনের ভিতরে একটা যে উৎফুল্লতা আনার একটা বিষয় আছে। এটাও স্ট্রেস লাইফ কিন্তু একটা সাংঘাতিক, এটা তার এখন মানুষের ভিতরে তার জবে স্ট্রেস আছে, তার ফ্যামিলি স্ট্রেস আছে, তার সোসাইটিতে স্ট্রেস আছে। এগুলোও কিন্তু তাকে কীভাবে অ্যাকোমোডেট করতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্টও তাকে জানতে হবে। এই কতগুলো জিনিস তাকে হিসাব করে চলতে হবে আর কি। তাহলে মোটামুটি আমরা এই জিনিসগুলোকে মেনে চলতে পারবো এবং আমরা ভালো থাকতে পারবো। অ্যাটলিস্ট 70% আমরা প্রিভেন্ট করতে পারবো যদি এই জিনিসগুলো যদি মেনে চলে আর। আচ্ছা, এক কথা যদি বলা যায় যে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে, এরই প্রেক্ষিতে শায়লা ম্যাম আপনার কাছে এখন জানতে চাই, যেমনটি স্যার বলছিলেন যে বিভিন্ন ধরনের সুস্বাস্থ্যের কথা, ভালো খাবার খাওয়া, কম তৈলাক্তযুক্ত খাবার গ্রহণ করা, এবং সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভেরি ইম্পর্টেন্ট। তার প্রেক্ষিতেই আপনাকে যদি একটু আপনার কাছে জানতে চাই যে প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর, যে কথাটা আমরা সবাই জানি, এই প্রেক্ষিতে একটু আপনার কাছে শুনবো যে এই যে হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রে এবং প্রাথমিক পর্যায়ে যে নির্ণয়টা, সেটির গুরুত্ব আসলে কতটুকু? যদি বলেন সেটার গুরুত্ব, এটা তো আমি বলবো ট্রিমেন্ডাস এই অর্থে যে আপনি যদি শুরুতেই আপনি মনে করেন আপনি ডায়াবেটিক পেশেন্ট, তাহলে আপনি অ্যাটলিস্ট 6 মান্থ টু 1 ইয়ার ইন্টারভ্যালে আপনি রেগুলার চেক আপ করবেন। যেরকম কী চেক আপ করি, একটা তো ডায়াবেটিসের যেটা রেগুলার চেক আপ সেটা তো করবেন, তার সাথে সাথে আমরা লিপিড প্রোফাইল দেখি, পেশেন্টের ক্রিয়েটিনিন লেভেল কেমন আছে, ইলেকট্রোলাইট লেভেল কেমন আছে, এইসব আমরা দেখি। থাইরয়েড ফাংশনটা এর সাথে সাথে আমরা দেখি, যেটা বর্তমানে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। কারণ আমরা বলি হচ্ছে ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড, এগুলো হচ্ছে সিস্টার ডিজিজ, মানে একটা থাকলে আরেকটা থাকতে পারে। তো আমরা ম্যাক্সিমাম হচ্ছে আসলে ডায়াবেটিক পেশেন্ট ডিল করি। আমাদের হসপিটালে টোটাল পেশেন্টের মোর দেন 60% ইজ ডায়াবেটিক। আমার মনে হয় না সারা ওয়ার্ল্ডে আর কোথাও এত ডায়াবেটিক পেশেন্ট কেউ ডিল করে উইথ করোনারি আর্টারি ডিজিজ। একটা তো বার্ডেম তো পুরোপুরি ডায়াবেটিক পেশেন্ট ডিল করে। আমাদেরটা যেহেতু কার্ডিয়াক কেয়ার, আমাদের কথা ছিল আমরা কার্ডিয়াক পেশেন্টগুলি ডিল করব, কিন্তু দেখা যায় কার্ডিয়াক পেশেন্টের আমাদের মোর দেন 60% ইজ ডায়াবেটিক। তো তার মানে আমরা যেসব পেশেন্ট ডিল করতেছি
এনাদের কোমরবিডিটিস হিউজ, নট অনলি করোনারি আর্টারি ডিজিজ। একটা তো এটাই করবেনই। তো আমরা যখনই দেখি যে তার ডিসলিপিডেমি আমরা পাচ্ছি, শুরু থেকে আমরা তাদের মেডিকেশন শুরু করতেছি। কেন? যাতে করে এইটা ফার্দার আর করোনারি আর্টারি ডিজিজ বলেন বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলেন, এদিকে যাতে আর প্রোগ্রেস করতে না পারে, অ্যাডভান্স লেভেলে যেন না যায়। জি, তাহলে আমরা এখানেই পেশেন্টকে আমরা থামাই দিতে পারি যাতে এটা ফার্দার প্রোগ্রেস করতে না পারে, অথবা যদি প্রোগ্রেসও করে এটা ডিলেড প্রোগ্রেশন যাতে হয়। সেম আমরা তাদের কিডনি লেভেলটা দেখে নিই, ক্রিয়েটিনিন লেভেল কেমন আছে। ইনিশিয়ালি কোনো ডিরেঞ্জমেন্ট পেলে আমরা ওখানে অ্যাড্রেস করি, কেন? ফার্দার যাতে এটা ডায়ালাইসিস পর্যায়ে যেতে না হয়। তো আপনি তাহলে যদি শুরুতেই আপনি এইসব জিনিস অ্যাড্রেস করতে পারেন, তাহলে কিন্তু এটা আর ডিজিজ প্রোগ্রেস করতে পারছে না। সেম কোনো পেশেন্টের আমার কাছে ইনিশিয়াল মাইল্ড সিমটম নিয়ে আসলো, তখনই আমরা পেশেন্টের ইসিজি, একো, ইটিটি করে আমরা একটা পেশেন্টকে একটা লেভেল করে দিই। আচ্ছা, ইভেন যদি ইটিটি পজিটিভ আসে, তারপর আমরা বলি যে আপনার এবার এনজিওগ্রাম করা উচিত। এনজিওগ্রামে যদি দেখা যায় যে হ্যাঁ আল্লাহর রহমতে অ্যাগ্রেসিভ ডিজিজ আসলো না, মডারেট ডিজিজ, তখন আমরা সব কিছু ড্রাগ আছে এমনভাবে ড্রাগগুলি অ্যাডজাস্ট করি যাতে করে এটা সিভিয়ার পর্যায়ে না যায়, স্ট্যান্টিং বা বাইপাসে যেতে না। অর্থাৎ আপনারা গ্র্যাজুয়ালি আপনারা ট্রিটমেন্টগুলো করে থাকেন। জি, তার সাথে সাথে তাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন এগুলিতে আমরা শিখাই দিই। একটা জিনিস একটু আমি এখানে যখন সুযোগ পেলাম বলে ফেলি, স্যার তো সব কয়টা কন্ট্রিবিউটিং ফ্যাক্টরের কথা বললাম, একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কিন্তু সাউন্ড পলিউশন, যেটা আমাদের দেশে মারাত্মক। তো আমি একটু আপনার এই ফোরামের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব, যতদূর সম্ভব সাউন্ড পলিউশন কিন্তু অনেকটুকু আমাদের হাতে। কি, আমি হসপিটাল লবিতে দাঁড়িয়ে আছি, চিৎকার করে করে আমি সেলফোনে কথা বলছি, আমি কিন্তু লো ভয়েসে কথা বলতে পারি, আর যতটুকু না ততটুকু কথা আমি না বললেই পারি। তারপরে কি, অযথা আমি হর্ন দিচ্ছি, রাস্তায় আছি, এই হর্ন না বাজালেই আমি পারি। এমনিতেই আমরা 18 কোটির এতগুলি পপুলেশন একটা ছোট্ট দেশে, আমি যদি একটা কথা বলি সেটাও সাউন্ড পলিউশনে কন্ট্রিবিউট করছে। তো আমি বলবো যতটুকু সম্ভব এই সাউন্ড পলিউশনটা আমরা অ্যাভয়েড করব। তার সাথে সাথে এনভায়রনমেন্টাল পলিউশন যেটা আছে সারা দুনিয়া জুড়ে, সে তো আছেই, বাড়তি আমরা কি করছি, ইচ্ছা মতো ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলছি। তো আপনার এই ফোরামের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব, যতটুকু সম্ভব আমরা সাউন্ড পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন যেখানে আমরা কন্ট্রিবিউট করছি, এইসব জায়গায় আমি একটা প্রিভেনশনের রোল প্লে করতে বলবো। আর বাকিটুকু তো আমাদের আছে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আজকে হৃদরোগ সম্পর্কে শুধুমাত্র নয়, হৃদরোগে যে বাংলাদেশের যে অগ্রগতিটা হয়েছে এবং কিছু কিছু জিনিস আমরা জানতে পেরেছি যে কি ধরনের আসলে পরিবর্তন করতে পারলে এই হৃদরোগের ক্ষেত্রে, হৃদরোগের যে সেক্টরটা সেটাকে আসলে কিভাবে উন্নত করা যায়, আপনারা দুজনে খুব চমৎকারভাবে আমাদেরকে বললেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এখন টিভির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।